ওয়াকারুজ্জামান সাহেব যদি এখন রেডিও টেলিভিশন সেন্টারগুলোকে দখল করে গিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর অশেষ রহমতে করুণায় আমরা ক্ষমতা দখল করলাম, তো কি হবে? হবে এটাই যে বাংলাদেশের অসংখ্য মানুষ তার সমর্থনে রাস্তায় মিছিল নিয়েও নামতে পারে। এই ধরনের মানসিকতা পোষণ করে। মনস্তত্ত্বগত দিক থেকে, উন্নত চিন্তার দিক থেকে ইউরোপ আমেরিকা পাশ্চাত্যের থেকে আমরা মোটেই কম নয়, বরঞ্চ আমাদেরকে ওটা শিখাতে বাধ্য করেছে যে ওরাই একমাত্র ভালো, বরঞ্চ আমরা পিছনে। আমাদের দেশে গরিবরা ভিক্ষা করে 10 তলা বিল্ডিং করে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমি জানি না। তার মানে ভিক্ষা দেয় মানুষ, আন্তরিকতা আছে, আমাদের মানবিক হৃদয় আছে, সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিয়ে যেই সমস্ত দেশগুলো পার্শ্ববর্তী, এটা আমেরিকা হতে পারে, চীন হতে পারে, এবং আমি সরাসরি বলছি ইন্ডিয়াও হতে পারে, সেই পোলটকে ভেঙে দিয়ে যেভাবে ছাত্ররা সরকার টেনে হিস্ট্রি নামাতে পারে, সেইভাবে টোটাল কাঠামোকে চেঞ্জ করে ছাত্ররাই বাংলাদেশকে পরিবর্তন করতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ এবং এই জাকপা ছাত্রলীগ যেটা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বলতে আসলে আপনারা এতদিন যাবত যেটা দেখে আসছেন, এটা মূলত ওই সময়কার মুজিববাদী ছাত্রলীগ। শেখ মুজিবুর রহমানের লেজ হইয়া কাজ করার জন্য, পাকিস্তানের এনএসএ বাহিনীর মতো কাজ করার জন্য বাংলাদেশে তারা একটা গুন্ডা বাহিনী তৈরি করেছিল, যেটার নাম তারা বাংলাদেশ ছাত্রলীগ নামে আপনাদের সামনে পরিচিত করিয়ে দিয়েছে। কিন্তু ছাত্রলীগের ইতিহাস সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, 52, 62, 66, 69-এর গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। একথা সত্য। পাকিস্তান পরবর্তী বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগের মতো, মানে ছাত্রলীগ এর মতো এত বড় ছাত্র সংগঠন আন্দোলন গড়ে আসলে ওঠে না। তো সেই ঐতিহ্যবাহী একটা ছাত্র সংগঠন, সেটার একটা রূপ জাকপা ছাত্রলীগ। এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো এই যে বললাম, ছাত্র সংগঠনগুলো তারা আন্দোলন সংগ্রাম করার ধারাবাহিকতায় আমরা 24-এর গণ অভ্যুত্থানে এসে পৌঁছেছি। এই 24-এর গণ অভ্যুত্থানে পৌঁছানো পরবর্তীতে আমরা যেই মোটা দাগে যে জটিল আলাপগুলোর মধ্যে পৌঁছে যাচ্ছি, তার মধ্যে একটা অন্যতম, এটাকে বিপ্লব বলবো নাকি গণ অভ্যুত্থান বলবো, এটা নিয়ে আমাদের বড় একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে। কেউ কেউ একদম ব্যানারে লিখে ফেলেন যেটা বিপ্লব, কোনো ক্রমে এর থেকে আর পিছনে যাওয়ার সুযোগ নেই, যারা অভ্যুত্থান বলেন তারা এর শত্রু। আর যারা এটাকে গণ অভ্যুত্থান বলে, যে বিপ্লবের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য বিশাল ষড়যন্ত্রে তারা লিপ্ত। এই ষড়যন্ত্রের আলাপ যখন দেই না, তখন আমরা একটু কাছাকাছি সময়ের ঘটনা দেখতে পারি। যে মোহাম্মদ মুইজ্জু সরকার মালদ্বীপে ভারত বিরোধী এমন রাজনীতি সে করেছে যে ওই ভারত বিরোধীতেই তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, ওই দেশের প্রধান করেছে। তো মুইজ্জু সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য প্রায় 60 লক্ষ মার্কিন ডলার ইনভেস্ট করেছে। তার নথিপত্র ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। তো ভারত, মানে মালদ্বীপ কতটুকু একটা রাষ্ট্র, সেখানে যদি ভারতের এই ধরনের নগ্ন হস্তক্ষেপ থাকে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের চারপাশে, মানে 3 পাশে যেইভাবে ভারত আষ্টে পৃষ্ঠে লেগে আছে, আমাদের এখানে সেই ইত্রামি নোংরামি ভারত করছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের জায়গা থেকেই কোনো একটা কমন বিষয়ে মতবিরোধ তৈরি করে দেওয়া, এবং সেই মতবিরোধ তৈরি করে দিয়ে তাদের ওখানে দেখবেন মালদ্বীপের সেই রিপোর্টটা যদি আপনারা যুগান্তর সহ অনেক পত্রিকায় এসেছে, দেখেন যে সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠনগুলোকেও তারা টাকা দিচ্ছে যাতে মুইজ্জু সরকারকে তারা নামাতে পারে। তো বাংলাদেশটা আরো স্বার্থের জায়গা, করিডোর, তারপরে হচ্ছে আমাদের এই যে কি বলে ট্রানজিট, যত আমাদের নদীর ন্যায্য হিস্সা, আমাদের দেশে বাজার বানানো খারাপ না, মুক্ত বাজার অর্থনীতিতে সবাই জায়গাতে বিক্রি করবে, কিন্তু আমাদের রহিম আফরোজ লুকাস নিয়ে তারা কি করেছিল দেখেছিলাম না, কিভাবে আটকাই দিচ্ছিল। কিন্তু ওদের পণ্য, ওদের কালচার আমরা এক প্রকার গ্রহণ করে ফেলেছি। তো আমি আসলে বলতে চাচ্ছি, এই সমস্ত জায়গাগুলোকে ঘিরে যখন ষড়যন্ত্রের আলাপ থাকে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে কোন রাজনৈতিক দল বিগত দিনে কাজ করেছে প্রকাশ্যে এবং গোপনে। ভারতের সুজাতা সিং এসে এরশাদকে চাপ দিয়ে বলেছিল অমুক পন্থীরা ক্ষমতায় যাবে, অতএব তোমাকে নির্বাচনে যেতে হবে। এর মানে আছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে আমরা ঠেকাবো? ওয়াকারুজ্জামান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক, খুবই সম্মানিত ব্যক্তি, ওনাকে সম্মান করে না এরকমের মনে হয় যে কোনো দলে লোক থাকতে পারে না, একমাত্র আওয়ামী লীগের মতো ওই রকমের বাজে দলের, মানে এত বাজে দলের লোক ছাড়া। তার ওখানে গেলেন, বললেন সৌজন্য সাক্ষাৎ, 40 মিনিটের কথা বললেন, কেউ জানে না। ওয়াকারুজ্জামান সাহেব যদি এখন রেডিও টেলিভিশন সেন্টারগুলোকে দখল করে গিয়ে বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর অশেষ রহমতে করুণায় আমরা ক্ষমতা দখল করলাম। তো কি হবে? হবে এটাই যে বাংলাদেশের অসংখ্য মানুষ তার সমর্থনে রাস্তায় মিছিল নিয়েও নামতে পারে, এই ধরনের মানসিকতা অপোষণ করে। এবং দেখবেন জামায়াতের আমির সাহেবরা বললেন যে দেশপ্রেমিক শক্তি পরীক্ষিতে দেশের সেনাবাহিনী আর হচ্ছে ওনরা, আর কেউ নাই, মানে আমরা ভাইসা আসছি। এই যে আলাপগুলো, এর মানে হচ্ছে ষড়যন্ত্র বাহির থেকে করে, আর সেই ষড়যন্ত্রের পোলট আমাদের দেশে সাজে, আর সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে সাংবিধানিক, আইনি এবং মনস্তত্ত্বগত যথেষ্ট পরিস্থিতি আমাদের রয়েছে। তো কিভাবে মোকাবেলা করব? ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ একটা আলাপ। ওখানকার যে ভিসি তিনি বললেন যে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। খুবই ভালো আলাপ। ডাকসু নির্বাচন নিয়ে কি কথা? যদি এখন ডাকসু নির্বাচন দেওয়া হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় দল তাদের ছাত্র সংগঠন প্রভাব বিস্তার করবে, অথবা আমাদেরকে আগে দিতে হবে, আর তারাও এটা দিতে চাচ্ছেন না, না পরে হবে। তার মানে ওইরকমই একটা কিছু। এর মানে প্রতি বছর ডাকসু নির্বাচন করতে গেলে সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট লাগে। আমাদের দেশের কাঠামোগত কারণেই স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট মানসিকতায় আমরাও তৈরি হয়েছি। তার কারণ কি? দেখবেন গণতন্ত্র এত ভালো জিনিস, ইউরোপ আমেরিকায় এত ভালোভাবে গণতন্ত্র চলে, আর আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা এরকম ফ্যাসিস্ট হয়ে ওঠে। তার মানে হচ্ছে আমরা ভালো না। বাংলাদেশের জনগণ যদি ভালো হইতো তাহলে ইউরোপ আমেরিকার মতো গণতন্ত্র চলতো না। চলছে না কেন? এরকম প্রচার আছে না, বাংলাদেশের মানুষ খারাপ, বাঙালি এরা কোনোদিন ভালো হবে না, মানে এর ইউরোপে যাই খুব ভালো করতেছে, আমাদের এখানে ভালো হচ্ছে না। এটা প্রচার একদম এস্টাবলিশড আমাদের সবার মধ্যে। কিন্তু ব্যবস্থাটা কি আমরা কখনো বিচার বিশ্লেষণ করে দেখেছি যে ইউরোপের গণতন্ত্র হচ্ছে পরস্পরের মতকে শ্রদ্ধা দেওয়া, জনমতকে শ্রদ্ধা দেওয়া এবং জবাবদিহিতার একটা কাঠামো। আর আমাদের দেশের সরকার ব্যবস্থা কাঠামোটা হচ্ছে এমন, একবার ক্ষমতায় গিয়েও যা খুশি তাই করতে পারে, তারপর রিকল করা তো দূরের কথা, ওর বিরুদ্ধে কথা বললে সেখানে আইনাগত তৈরি করে আমাদেরকে সেখানে ধ্বংস একদম শেষ প্রান্তে নিয়ে যায়। তাহলে আমাদের ব্যবস্থা নিয়ে আলাপ করতে হবে। আসলে না, মনস্তত্ত্বগত দিক থেকে, উন্নত চিন্তার দিক থেকে ইউরোপ আমেরিকা পাশ্চাত্য থেকে আমরা মোটেই কম নয়, বরঞ্চ আমাদেরকে ওটা শিখাতে বাধ্য করেছে যে ওরাই একমাত্র ভালো, বরঞ্চ আমরা পিছনে। আমাদের দেশে গরিবরা ভিক্ষা করে 10 তলা বিল্ডিং করে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমি জানি না। আর মানে ভিক্ষা দেয় মানুষ, আন্তরিকতা আছে, আমাদের মানবিক হৃদয় আছে, সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিয়ে যেই সমস্ত দেশগুলো পার্শ্ববর্তী, এটা আমেরিকা হতে পারে, চীন হতে পারে, এবং আমি সরাসরি বলছি ইন্ডিয়াও হতে পারে, সেই পোলটকে ভেঙে দিয়ে যেভাবে ছাত্ররা সরকার টেনে হিস্ট্রি নামাতে পারে, সেইভাবে টোটাল কাঠামোকে চেঞ্জ করে ছাত্ররাই বাংলাদেশকে পরিবর্তন করতে পারে। একটা ব্যবস্থাকে আপনি ভেঙে চুরে তছনছ করে দিবেন, এটা খুব সহজ। গায়ের জোর দিয়ে বড় দুর্গকে আপনি দুলিশাত করে দিতে পারেন, কিন্তু একটা কুঁড়েঘর তৈরি করতে গেলেও সেখানে প্রত্যেকটা পরিকল্পনা থাকতে হয় খুব সুন্দরভাবে। আর সেই পরিকল্পনা এবং কিভাবে করব সেইটা বোঝা পড়ায় যদি আমাদের কোনো রকমের ঘাটতি থাকে, তাহলে আমরা সেই বিদেশি কোনো শক্তির দাবার দিতেই হব। বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে এখন যেভাবে কথা বলতে হবে সেটা এমন, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যারাই যে কোনো রকমের ভাব নিয়ে আসে, সেটার এগেইনস্টে এমন ভাবে জনগণকে বক্তব্য তুলে ধরার সময় ছাত্রদের এখন এসেছে, যাতে তারা দূর থেকেই ভয় পায়, এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে সরে দাঁড়ায়। সেরকমের অবস্থা তৈরি হোক, সেই আশাবাদ ব্যক্ত করে নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।